আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি শ্বশুর বাড়ি, তবে সেটা আমার শ্বশুর বাড়ি নাই, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামে মূলত তার শ্বশুর বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি লিখে গুগল সার্চ করলেই আপনারা ডিরেকশন পেয়ে যাবেন, আর সেই ডিরেকশন অনুযায়ী খুব সহজে পৌঁছে যেতে পারেন তার শ্বশুর বাড়িতে। তাছাড়া ফুলতলার কাছাকাছি গেলেই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি লেখা বেশ কিছু রোড সাইনও পেয়ে যাবেন। তো আমরা প্রায় পৌঁছে গেছি। দূরে যে সাদা বাড়িটি দেখছেন, এটাই মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। তো গেটের সামনে দেখবেন বাম পাশে টিকিট কাউন্টার আছে, এখান থেকে আমাদেরকে টিকিট ক্রয় করতে হবে। প্রবেশ মূল্য অর্থাৎ টিকিটের দাম মাত্র 10 টাকা করে। যে বাড়িটি দেখছেন এটাই মূলত বেণীমাধব রায়চৌধুরীর বাড়ি, আর বেণীমাধব রায়চৌধুরী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর। তিনি ছিলেন ঠাকুর পরিবারের জমিদারি এস্টেটের বেতনভুক্ত একজন কর্মচারী। তারই মেয়ে ভবতারিণী দেবী, যাকে গ্রামে অনেকে ফুলি বলে ডাকতো। বিয়ের পরে ওনার নামকরণ করা হয় মৃণালিনী দেবী। তো এখন অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে কলকাতা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে মেয়ে খুঁজতেই এই গ্রামে চলে আসলেন। দক্ষিণডিহি গ্রামের সাথে রবীন্দ্রনাথ ঠাকুর আগে থেকেই পরিচিত, কারণ এই গ্রামেই তার মামার বাড়ি। তার পিতাও এই গ্রামেই বিয়ে করেছেন। বাড়ির বাম পাশে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি এবং ডান পাশে রয়েছে তার স্ত্রী মৃণালিনী দেবীর একটি মূর্তি। বাম পাশে বাড়ির পুরাতন যে অংশটি দেখছেন, এখানে বেণীমাধব রায়চৌধুরীর দোতলা টিনের ঘর ছিল। বিয়ের পর টিনের ঘর ভেঙে এই দালানটি নির্মাণ করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর যখন ফুলিকে দেখতে আসেন, তখন সর্বপ্রথম এই পুরাতন বাড়ির আঙিনায় তার সাথে সাক্ষাৎ হয়। তো আমরা অবশেষে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি পৌঁছে গেছি। এই যে সবুজ বসে আছে, আর এই যে বিল্ডিং পিছনে দেখতে পাচ্ছেন, এটাই মূলত তার শ্বশুর বাড়ি। এখানে দেখার মতো আসলে তেমন কোনো কিছুই নাই, মানে মনের শান্তি এটাই যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি আসতে পেরেছি, এটাই হচ্ছে মনের শান্তি। আর ভেতরে আসলে ক্যামেরা এলাও না, যে কারণে আমরা ভেতরে তেমন ভিডিও করতে পারি নাই। ভেতরে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু ছবি, হাতে লেখা কিছু কবিতা, এগুলো ফ্রেমবন্দি করে রাখা হয়েছে। এই স্মৃতিগুলোই মূলত ধরে রাখা হয়েছে। তো আমরা সবথেকে বড় কথা, অনেকে কিন্তু জানে না যে যশোর জেলার এত কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। যদিও এটা যশোর জেলার মধ্যে নয়, এটা খুলনার ভিতরে, তারপরেও একেবারে গা ঘেঁষেই, যশোর জেলার গা ঘেঁষেই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। তো এটা না জানলেও কিন্তু আমরা এটা ঠিকই জানি যে তার বৌদির সাথে তার একটা রিলেশন ছিল। এটা বাঙালি সবাই জানে। যেহেতু প্রসঙ্গক্রমে চলে আসলো, সেহেতু দুইটা কথা বলা যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের বৌদির নাম ছিল কাদম্বরী। যখন তার দাদার সাথে বিয়ে হয়, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল 7 বছর আর কাদম্বরীর বয়স ছিল মাত্র 9 বছর। তো একই বয়সে হওয়ায় তাদের ভিতরে কিন্তু বন্ধু সুলভ খুব ভালো একটা সম্পর্ক ছিল, যেটাকে আপনারা বেস্ট ফ্রেন্ড বা খুব ভালো বন্ধু বলতে পারেন। তো কাদম্বরীর যে সুইসাইড করেছিল, এটার পিছনে যে রবীন্দ্রনাথ ঠাকুর দায়ী, এটার কিন্তু এক কথায় আসলে কোনো উত্তর নাই। হ্যাঁ অথবা না, এইভাবে কোনো উত্তর দেওয়ার কোনো লাইন কিন্তু নাই। তার মৃত্যুর পিছনে একাধিক কারণ আছে। কাদম্বরীর মৃত্যুর পিছনে বড় 3টি কারণ ছিল। তার মধ্যে একটা হচ্ছে কাদম্বরীর স্বামী অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা কিন্তু পরস্ত্রীতে আসক্ত ছিলেন। তার মেয়ে ঘটিত বিভিন্ন কেলেঙ্কারি ছিল, আর এটাই হচ্ছে কাদম্বরীর সবথেকে বড় দুঃখের বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, কাদম্বরী মূলত একটু দরিদ্র শ্রেণীর পরিবার থেকে এসেই ঠাকুর পরিবারে বিয়ে করেছিলেন। তো যে কারণে তার তেমন কোনো মূল্য ঠাকুর পরিবার থেকে দেওয়া হয়নি। আর এই যে মূল্যটা পায়নি, এটাও কিন্তু তার জন্য খুব বড় একটা কষ্টের বিষয় ছিল। এটাও কিন্তু সবসময় তাকে ব্যথিত করত। তার মন সবসময় খারাপ থাকতো, তার পেছনে এটা একটা বড় কারণ। আর রবীন্দ্রনাথ ঠাকুর যখন কোনো কিছু লিখতেন, তখন সেটা আলোচনা সমালোচনা এগুলা কিন্তু তার বৌদিই করত। অর্থাৎ কোনো কিছু লিখলে রবীন্দ্রনাথ ঠাকুর তার বৌদির কাছেই নিয়ে যেত। নিয়ে যাওয়ার পরে এইগুলা আলোচনা সমালোচনা সেই করতো সর্বপ্রথম। এগুলা ত্রুটিগুলো বিচ্যুতিগুলো সব থেকে বেশি তুলে ধরতেন তার বৌদি। যে কারণে কোনো কিছু লিখলে তিনি বৌদির কাছে ছুটে যেতেন, আর তাদের ভিতরে এই ভালো সম্পর্কটাই ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর যখন এখানে বিয়ে করেন, বিয়ে করার পরে নতুন স্ত্রীকে ঘরে নেওয়ার পরে সে সবসময় নতুন স্ত্রী নিয়ে মত্ত ছিল। স্ত্রীর প্রতি প্রথম পর্যায়ে বিয়ের পরে তো জানেন সবাই যে পুরুষ মানুষ একটু আসক্ত থাকে। বিয়ে করার পরে স্ত্রীকে সময় যখন দিতে হতো, তখন বৌদির সাথে আসলে তার ওইভাবে কথাবার্তা তেমন হতো না। এটা নিয়ে একটা উপন্যাসও লেখা আছে, একটা লেখা হয়েছে, উপন্যাসের নামটা এই মুহূর্তে মনে নাই। তবে বৌদিকে যথেষ্ট সময় না দেওয়াই রবীন্দ্রনাথের উপরে কাদম্বরের একটা বড় অভিমান কাজ করে। আর যেদিন সে আফিমকে সুইসাইড করেছিল, সেদিন আরেকটা বড় ঘটনা ঘটে। সেটা হচ্ছে রবীন্দ্রনাথের দাদা অর্থাৎ কাদম্বরীর স্বামী ওই দিন জাহাজের ব্যবসা করার জন্য অথবা
কোনো নতুন জাহাজ কিনেছিলেন মনে হয়, সেজন্য একটা পার্টির আয়োজন করে। আর এই পার্টিতে কাদম্বরীকে নিয়ে যাওয়ার কথা ছিল তার দাদারই, অর্থাৎ তার স্বামীর। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে আসলো, রাত 10টা বেজে গেল, তখনও কাদম্বরীকে নিতে আসে নাই। তো এই যে কষ্টগুলো, এই ব্যথাগুলোর কারণে ওই দিনই আফিমকে 2 দিন পরে মারা যায়। আফিমকে মূলত আত্মহত্যা করে। তো এই ছিল তাদের মধ্যকার ঘটনা। তো যে শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছে বা রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সম্পর্ক থাকার কারণে এই দেশে আত্মহত্যা করেছে, বিষয়টা কিন্তু আসলে এমন না। পারিবারিক অনেক সমস্যা এবং দাম্পত্য জীবনে অনেক সমস্যা কিন্তু তার ছিল, যে কারণেই সে আত্মহত্যা করেছিল। তো কাদম্বরী মারা যাওয়ার আগে একটা চিঠি লিখে গিয়েছিলেন। কাদম্বরীর মৃত্যুর পরে বেশিরভাগ সব কিছু পুড়িয়ে দেওয়া হয়, পুড়িয়ে ফেলা হয়, কিন্তু তার লিখে যাওয়া একটা চিঠি যেটা রবীন্দ্রনাথ ঠাকুর সংরক্ষণ করেছিলেন এবং খুব যত্ন করে রেখেছিলেন, ওই চিঠিতেই পরিবারের প্রতি তার যে অভিমান ছিল, যে কষ্ট ছিল, যে ব্যথা ছিল, রবীন্দ্রনাথের প্রতি তার যে অভিমান ছিল, দাম্পত্য জীবনে তার যে অশান্তি ছিল, এইগুলো কিন্তু সব সে তুলে ধরেছিলেন। মূলত তার পরিবারের দরিদ্র পরিবার থেকে আসার কারণে তাকে যে দৃষ্টিকটুভাবে দেখা হতো, সেটাও তিনি সেখানে উল্লেখ করেছিলেন। তো এইখানে আসার ব্যাপারে যদি বলি তাহলে বলবো জায়গাটি সত্যি অনেক সুন্দর, আপনারা আসতে পারেন। যেহেতু অল্প জায়গাটি, খুবই অল্প পরিসরে, খুবই অল্প, বাট অনেক সুন্দর, ভালো লাগবে। তো এখান থেকে যাওয়ার আগে সবথেকে বড় কষ্টের একটা কথা বলে যেতে চাই, সেটা হচ্ছে এই ভবনের মধ্যে আসলে কিন্তু তেমন কোনো কিছু নাই, তারপরেও এখানে ভিডিও করা নিষেধ। তো বাংলাদেশের অবস্থা যদি এরকম হয় তাহলে এই সৌন্দর্যটুকু বা এই স্মৃতিগুলো তুলে ধরাটা আসলে অনেক কঠিন। তো এটার ভিতরে আমার মনে হয় না যে এরকম ধরনের কোনো কিছু নাই, সো এখানে ভিডিও করতে দেওয়া উচিত। তো এখানকার জায়গাটা আসলে অনেক সুন্দর, আসবেন বেড়াতে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।